নমস্কার, কিচেন গ্রেজন মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে, এবং আজকের এপিসোডটা ভীষণ স্পেশাল। কারণ আজকে আমাদের গ্রেজনের প্রথম খেলা বিষয়ক এপিসোড, এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন অত্যন্ত বিশেষ অতিথি, যিনি কিন্তু খেলোয়াড়, আম্পায়ার এবং কোচ সব ভূমিকাতেই বেশ ভালো মতো গল্প লিখেছে। তার সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক আলোচনা হবে। আর এত ইন্টারেস্টিং যখন এপিসোড হতে চলেছে, তখন এপিসোডের শেষ অবধি কিন্তু আপনাদেরকেও থাকতেই হবে। তাই এখন খুব বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি চলে যাব প্রশ্নোত্তর পর্বে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ক্রিকেটার প্রণব রায়। নমস্কার স্যার, গ্রেজনের পর্দায় আপনাকে স্বাগত। আমি শুরুতেই যে প্রশ্নটা করব, যে খেলার শুরুটা অবশ্যই বাড়িতে পরিবেশটা ছিল খেলার, তো আমরা একটু ভালো করে শুনবো গল্পটা, যে খেলার শুরুটা কীভাবে। এক তো আমার খেলাধুলার ফ্যামিলিতে জন্ম। বাবা স্বনামধন্য লেট পঙ্কজ রয়, আমার জ্যাঠতো দাদা লেট অম্বর রয়, যারা তাদের নিজেদের এমনিতেই তারা বিশাল লিজেন্ডারি ফিগার। তারপরে আমি খেলাধুলার মধ্যে আমার মাঝখানে আমার দুই কাকা, যারাও ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে বেঙ্গলের হয়ে, নিমাই রয় এবং গোবিন্দ রয়। তো সেই অর্থে দেখা গেলে প্রায় পাঁচজন আমাদের ফ্যামিলি থেকে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, এবং তিনজন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন আর কি। সো জন্ম তো হয়েছে, কিন্তু যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই বাড়িতে আমি দেখেছি যে খেলাধুলার একটা ব্যাপার সবসময় চলেছে, সবসময় আলোচনার মধ্যে। এবং ইট ওয়াজ নট অনলি ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, সুইমিং, শুটিং, নানান জিনিস নিয়ে আমাদের বাড়িতে আলোচনা হতো, বাট তার প্রাধান্য সবসময় থেকেছে ক্রিকেটের ব্যাপারে। তো ছোটোবেলা থেকে সব খেলাধুলোই করেছি। প্রথমে ফুটবল, ছোটোবেলায় বাঙালি ফুটবল খেলবে না এটা তো হতে পারে না। বাঙালি মানেই ফুটবলের ভক্ত, এবং কখনো না কখনো বলে লাথি মেরেছে। ক্রিকেট খেলেছে কিনা জানি না, কিন্তু ফুটবলে লাথি মেরেছে এটাকেও আমি বলতে পারি আর কি। তো ছোটোবেলায় ফুটবল খেলতাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে খেলতাম। সেটা ছোট বল, রাবারের বল, ফুটবল, সব রকম আর কি। আগেকার দিনে খুব এইসব টুর্নামেন্ট হতো, বিভিন্ন জায়গায় গিয়ে খেলা আর কি। তারপরে বাড়িতে আমাদের টেবিল টেনিস বোর্ড ছিল, তো খুব টেবিল টেনিস খেলতাম। পাশেই ছিল গঙ্গা, সেখানে গিয়ে সুইমিং করতাম। আর বাবা খুব শুটিংয়ের, বাবার খুব শখ ছিল। তো বাবার সেই পয়েন্ট পয়েন্ট 350 রাইফেল বা বাবার রিভলভার, এগুলো তো ছোটোবেলা থেকেই দেখে আসছি। শুটিং করার একটা সবসময় যাকে বলে ইচ্ছা সবসময় ছিল। তো সব রকম খেলাধুলার মধ্যেই ব্যাডমিন্টন আমার খুব প্রিয় খেলা। তো সব রকমই খেলতাম। বাট তার মধ্যে ওই চ্যানেলাইজ যেটাকে বলে, যেহেতু আমাদের ফ্যামিলিতে ক্রিকেটই সবাই খেলেছে এবং ক্রিকেটেই নাম করেছে, তো আমার মধ্যেও সেই জিনিসটা আস্তে আস্তে এসে গেছে। প্রথমে স্কুল, তারপরে বেঙ্গল স্কুল, তারপরে ইস্ট জোন, তারপরে ইউনিভার্সিটি, তার সঙ্গে সঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেট বেঙ্গলের হয়ে খেলা, এবং আলটিমেটলি ইন্ডিয়ার হয়ে খেলা আর কি। এরকম ধাপে 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 যাকে বলে আমার উত্থান আর কি। তো যখন খেলা ছেড়েছি, তারপরে আমি বেশ কিছু বছর আম্পায়ারিং করেছিলাম, বোর্ডের আম্পায়ার ছিলাম। তারপরে সিলেক্টর হলাম, বেঙ্গল সিলেক্টর, তারপরে ন্যাশনাল সিলেক্টর। তো তারপরে ন্যাশনাল সিলেক্টর হয়ে যাওয়ার পরে তারপরে একবার মাঝখানে আইসিএল জয়েন করেছিলাম। আইসিএল জানেন কি না জানি না, সেই সময় আইসিএল ব্যান্ড ছিল, মানে আমাদের যে আইপিএল ঠিক তার আগের ঘটনা আর কি। তো ওই সময় ওই T20 যে ফরম্যাটটা, সেইটা নিয়ে একটা আইসিএল তৈরি হয়েছিল, ইন্ডিয়ান ক্রিকেটার্স লিগ। কিন্তু সেটা সামহাও বোর্ড তার মান্যতা দেয়নি, এবং ওটা একটা ব্যান্ড টুর্নামেন্ট ছিল। কিন্তু আমরা অনেক ক্রিকেটার ইন্ডিয়ার, যারা এক্স এবং যারা হয়তো তখন খেলা ছেড়েছে, তাদের নিয়ে আমরা এই আইসিএল টুর্নামেন্ট করেছিলাম। কিন্তু সেটা খুব বেশি দিন দাঁড়াতে পারলো না, বছর দেড়েকের মতো, তারপর ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধ হয়ে গেলেও বোর্ড কিন্তু যেটা করেছিল, বোর্ড বলেছিল যে যারা
আইসিএল থেকে ব্যাক করে আসতে চাও তো তোমরা ব্যাক করতে পারো। তো আস্তে 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 সবাই আবার আমরা বিসিসিআই ফোল্ডে আবার ফিরে এলাম, এবং ঠিক তার পরের বছরই ললিত মোদি এবং বিসিসিআই মিলে আইপিএলটা স্টার্ট করলো, যেটা 2008-এ। তো তারপরে তো আইপিএল যে জায়গায় আজকে চলে গেছে সে তো মানে চিন্তাই করা যায় না আর কি। তো তারপরে আমি ম্যাচ রেফারি হলাম। ম্যাচ রেফারিও বোর্ডে ম্যাচ রেফারিং করতাম। তো এরপরে ম্যাচ রেফারি শেষ হলো, তারপরে হয়ে গেলাম বেঙ্গলের কোচ। প্রথমে বাচ্চাদের নিয়ে কাজ করতাম ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হয়ে, আন্ডার 16, আন্ডার 15, আন্ডার 12 থেকে আন্ডার 16 আর কি। তারপরে আন্ডার 23। তো লাস্ট ইয়ারে সেটাও শেষ হয়েছে আর কি। তো এই মুহূর্তে খুব কিছুর সঙ্গে জড়িত নই, যদিও কয়েকটা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত। সেখানে চেষ্টা করছি যে বাচ্চাদেরকে হেল্প করার। আমার এত বছরের যে এক্সপিরিয়েন্স সেইটা তাদের কাছে তাদেরকে কি বলবো, তাদেরকে হেল্প করা ইন দ্য সেন্স আমার এই এক্সপিরিয়েন্সটা তাদের সঙ্গে শেয়ার করা। তো সেই জায়গাটায় রয়েছে। আর এই মুহূর্তে প্রচণ্ড টেনিস খেলছি। তো দ্যাট ইজ ইট। এরকম ছোট্ট আমার মানে খেলাটা লাইফ স্প্যান বজায় আর আছে। কি। খেলা আছে, আমি খেলা ছাড়তে পারি না। মানে আমার সারা শরীরে লাগা, মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সারা শরীরে আমার আঘাতের রয়েছে। এই কদিন আগে গত বছরে ঠিক এই সময় সাইক্লিং করছিলাম। সাইক্লিং করতে করতে এমন রাস্তায় স্ট্রে ডগস আমাকে তাড়া করলো, তাড়াহুড়ো করে চালাতে গিয়ে পড়ে বাঁ দিকের 4টে রিব ভেঙে গেল। 4টে রিব ভাঙলো, টোটালি বেড রিডেন ফর অলমোস্ট 3-4 মান্থস। তো যেই ভালো হয়ে গেলাম আবার খেলা আরম্ভ করে দিলাম। তো খেলা ছাড়া আমি থাকতে পারি আচ্ছা, না। এই যে তারুণ্যটা বজায় রয়েছে, এটাতে খেলার পাশাপাশি কি বাচ্চাদের সাথে যে এতটা ইন্টারাকশন হয় মাঠে গিয়ে, সেটারও খুব এফেক্ট রয়েছে? ওটা না একটা কি বলবো, মানে বাচ্চাদের সঙ্গে কাজ করাটা মানে কি বলবো, একটা মাদকতা আর কি। ওদের সঙ্গে না যখন কাজ করি আমি ওদের বয়সে চলে যাই। কারণ বাচ্চাদের সঙ্গে আমি যদি আমার বয়স নিয়ে বাচ্চাদের দেখি তাহলে কিন্তু হবে না, আমাকে ওদের বয়সে যেতে হবে। তাহলে ওরা ঠিক বুঝতে পারবে যে আমার ফ্রেন্ড। এবং তখন আমরা নিজেদের মধ্যে নানান কথাবার্তা, যেগুলো ওরা হয়তো সবাইকে বলতে পারে না, সবার কাছে নিজেকে ওই যেটা বলছি খুলে বলতে পারার মতো পারে না, কিন্তু ফ্রেন্ডের কাছে পারে। তো আমাকে ওদের বয়সে যেতে হয় এবং বয়সে গিয়ে ওদের সঙ্গে কাজ করা। এবং আমি বলছি মানে এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। আমার মনে হয় আমি লাইফে খেলাধুলার জগতে এসে আমি অনেক কিছু পেয়েছি। আমি সবাইকে যেটা বলি যে আমি স্কুলে যত না পড়াশোনা করে যা শিখেছি, কিন্তু আমি খেলাধুলা করে ক্রিকেট খেলে আমি তার থেকে অনেক বেশি শিখেছি। মানুষের সঙ্গে মেশা, সোসাইটি, সমাজ, দেশ বিদেশ, সমস্ত কিছু। তাতে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে কোনো স্কুল আমাকে সেই এক্সপিরিয়েন্স দিতে পারবে না। এবং আজকের দিনে সত্যি কথা বলছি, বাচ্চাদের সঙ্গে কাজ করা একটা অদ্ভুত প্যাশনের মতো আর কি। আচ্ছা, এই যে লম্বা রাস্তার গল্পটা শুনলাম, এটা শোনার পর না একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা হচ্ছে। প্রথমে প্লেয়ার, আম্পায়ার, কোচ। প্লেয়ার প্রণব রয়, আম্পায়ার প্রণব রয় আর কোচ প্রণব রয়, এই তিনজনের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে? সিলেক্টর প্রণব রয় না, বাট প্লেয়ার প্রণব রয় অলওয়েজ। পার্থক্য কি প্লেয়ার প্রণব রয় আর কোচ প্রণব রয়? প্লেয়ার প্রণব রয় যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি 100% ইনভলভ সেই খেলাটার মধ্যে। যদি আমি খেলাটা ধরি তার মধ্যে আমি ইনভলভ, সেই খেলাটাকে চেঞ্জ করার মতো আমার কাছে একটা অবস্থা আসতে পারে, একটা টাইম আসতে পারে যেটা আমার কন্ট্রোলের মধ্যে। আমি একটা ম্যাচ জেতাতে পারি, একটা খারাপ সিচুয়েশান থেকে টিমকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। বাট কোচের যে দায়িত্ব সেটা হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন। তো ন্যাচারালি আমি হাজার চেষ্টা করলেও আমার ছেলেরা যখন খারাপ খেলছে আমার কিছু করার নেই, আমি গিয়ে ওদের হয়ে খেলে দিতে পারবো না। তো এই এই জায়গাগুলো রয়েছে আর কি। যেমন সিলেক্টার, আমরা বেস্ট পসিবল টিম করেছি, মনে করছি যে এই টিমটা ইন্ডিয়ার বেস্ট পসিবল টিম, কিন্তু টিমটা হয়তো ভালো খেলতে পারছে না, কিছু করার নেই, মানে আমাদের হাত পা বন্ধ। কিন্তু একজন প্লেয়ার হলে আমি কিন্তু
আমার হাত পা বন্ধ নয়, আমি চেষ্টা করে দেখতে পারি যে একটা ম্যাচকে অন্য রেজাল্টে নিয়ে যেতে আর কি। আচ্ছা, এই যে দর্শকদের জায়গা থেকে আমরা যারা সাধারণ মানুষ, যারা দর্শক খেলার, আমাদের কাছে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে বিশেষ কয়েকটা দেশের সাথে ম্যাচ খুব বেশি হাই ভোল্টেজ থাকে, যেমন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, অবশ্যই। বা একটা সময় অবধি ইংল্যান্ডের সাথে ম্যাচটাও যে একটা 200 বছরের বদলা নিতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো যখন একজন প্লেয়ার মাঠে থাকছেন, এই ভোল্টেজটা কি প্লেয়ারদের মধ্যেও একটু ওঠানামা করে যখন প্রতিপক্ষ দেখে? খুব সামান্য, খুব সামান্য। আমি শিওর যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যারা ওই 15টা প্লেয়ারের বাইরে বা 11টা প্লেয়ারের বাইরে যে লেভেল অফ টেনশন থাকে, ওই 11টা প্লেয়ারের মধ্যে অত টেনশন থাকে না। বিকজ তখন না আমরা, আমাদের মাইন্ডটা পুরোটাই ইনভলভ থাকে ম্যাচটা খেলায়। আমরা খেলছি, একজন আরেকজনের সঙ্গে খেলছি। সেখানে শোয়েব আক্তার বল করছে না বুমরা বল করছে, এটার থেকে অনেক বেশি ব্যাপার হচ্ছে যে ওই ম্যাচটার মধ্যে আমরা ইনভলভ একদম। কিন্তু ওই ম্যাচটা যে খেলছে না, তার কাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা টেনশন লেভেল, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে কেন, না জিতলে কি হবে, হারলে কি হবে, জিতলে কি হবে, নানান প্রশ্ন তাদের মধ্যে আসে। কিন্তু যখন আমরা খেলি তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে না। সেটা পাকিস্তানি হোক, ইংল্যান্ডই হোক বা অস্ট্রেলিয়া হোক, তখন আমরা প্লেয়ার হিসেবে ভালো খেলার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি যে আমি এই ম্যাচটাতে আমার টিমকে আমি কিভাবে বেস্ট পসিবল জায়গায় নিয়ে যেতে পারবো আর কি। একদমই, একজন প্লেয়ার যতক্ষণ মাঠে থাকেন তখন প্লেয়ার পরিচয়টাই তার সবচেয়ে বড়। একদম, একদম। আচ্ছা, প্রতিপক্ষর দিক থেকে কোনো টিম যাদের থেকে একটু অ্যাটিটিউডটা অন্যরকম বা একটু এক্সপিরিয়েন্স অন্যরকম, এরকম কিছু এখনো অবধি ঘটেছে? না, প্রতিপক্ষ সবসময় চাইবে যে আমাদের হারাতে। আর সেই জায়গায় অনেক সময় হয়েছে, সেটা ফার্স্ট ক্লাস লেভেলেও হয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলেও হয়। নানা রকম স্লেজিং যাকে বলি আর কি, স্লেজিং থাকে। বাট এটা ডিপেন্ড করে এভরি ইন্ডিভিজুয়াল কীভাবে সেই স্লেজিংকে সে কীভাবে তার মতো করে নেবে। অনেকে আছে যখন স্লেজ করে বা এমন এমন কিছু কথা বললো, তাতে সে কিন্তু বেটার ফিল করে, যে তার তখন মনে হয় যে ওকে, তার মানে আমি একজন ভালো প্লেয়ার, তাই ও আমাকে স্লেজ আরো করছে। জোশ এসে যায়। হ্যাঁ, জোশ এসে যায় যে তার মানে ওরা আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে। এরমভাবে অনেকে, কিন্তু অনেক প্লেয়ার স্লেজিংটাকে এইভাবে নেয়। আবার অনেকে ভাবে কেন আমাকে এরম বলছে, সে হয়তো মাথা গরম করে ফেললো এবং দেখা গেল একটা ব্যাট শটে আউট হয়ে গেল। সো প্রত্যেক ইন্ডিভিজুয়াল আছে যে যারা মাঠের ভেতরে, আর ছোটোবেলা থেকে এগুলোতে আমরা অভ্যস্ত আর কি। সো মাঠে কেউ কি বলবে সেটা মজা করেও বলতে পারে, গালাগালি করেও বলতে পারে, বাট কে কীভাবে ব্যাপারটা নেবে সেটা ডিপেন্ড করে তার নিজের উপরে আর কি। যদি আমার কথা বলি, আমি বেসিক্যালি মাঠের মধ্যে আমি আমার নিজের কনসেন্ট্রেট করতে ভালোবাসি। আমি আমার একটা চিন্তাভাবনা নিয়ে মাঠে যাই এবং আমি তার মধ্যেই থাকতে ভালোবাসি। আমি অন্য কোনো আননেসেসারিলি যেগুলো বলা হয় যে নয়েজ, সেইটাকে আমি আনতে দিই না। কে কী বলছে না বলছে, তখনকার মতো আমি এখান দিয়ে ঢোকাই, ওখান দিয়ে বার করে দিই। কারণ আমার একটাই কাজ তখন, নতুন বলটা, কারণ আমি ওপেনার, নতুন বল, পিচ নতুন, সো আমাকে কনসেন্ট্রেট করতে হবে। যদি অন্য কোনো জিনিস আমার কানে ঢোকে বা যেটা আমার মাথার মধ্যে আসবে, তাহলে আমার কনসেন্ট্রেশনে নষ্ট হতে পারে। তো যার জন্যে আমি চেষ্টা করি অন্তত যে আমি আমার বৃত্তের মধ্যেই থাকতে আর কি। আচ্ছা, স্লেজিংয়ের কথাটা যখন এলোই, মাঠের বাইরে কোথাও গিয়ে ট্রোলিংটা আজকের দিনে একটা কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেই আগে মানুষজনের উষ্মা প্রকাশ করতেন, তারা রাগ প্রকাশ করতেন, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দরুন সেটা একটা আলাদাই লেভেলে চলে যাচ্ছে। ইভেন রিসেন্ট যদি আমরা দেখি, ভারতীয় ক্রিকেটার ভারতী ফুলবালি, তাকে নিয়ে অনেক রকম ট্রোলিং হচ্ছে, সে চেহারা থেকে হোক, কারোর খেলা থেকে হোক, সব কিছু নিয়ে। এই জিনিসটা কতটা এফেক্ট ফেলছে? আমরা যখন ক্রিকেট খেলেছি, সত্যি কথা বলতে মিডিয়া এরকম অ্যাক্টিভ ছিল না, তখন এসব ছিলও না। তো এত টেলিভিশন, এত মিডিয়া, এত আশেপাশের মানুষ, ট্রোল, এসব ছিল না। রিল হচ্ছে, হ্যাঁ। বাট এখন যেটা হয়েছে, এটা সময়ের সাথে সাথে এই জিনিসগুলো ডেভেলপ করেছে, হয়েছে। এবং আজকের ক্রিকেটাররা, ফুটবলাররা বা যে কোনো স্পোর্টসম্যান এর সঙ্গে বেশ ভালো মতোই যুক্ত আর কি। তারা জানে যে আমি যেদিনকে, ইট ইজ অল অ্যাবাউট পারফরমেন্স, আমি যেদিনকে খারাপ খেলবো
সেদিনকে মানুষ আমাকে কিছু না কিছু বলবেই, যেদিনকে আমি ভালো খেলবো মানুষ আমাকে মাথায় তুলে রাখবে। তো এটাকে একটা ব্যালেন্স করতে হবে, এই ব্যালেন্সটাই খুব দরকার। যদি আমি এই রিসেন্ট টাইমসে আমাদের যে বিস্ময় বালক সূর্যবংশীর কথা বলি, তো এই ছোটোবেলা থেকে কিন্তু ও এই জিনিসগুলো তো অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে মানুষ নানা রকম কথা বলছে। কেউ বলছে যে দারুণ প্লেয়ার টি-20-তে, বাট টেস্ট ম্যাচে কি এত ভালো প্লেয়ার, বা ওয়ান ডেয়ারে কি ও এত বড় সাকসেসফুল হবে? আবার কেউ বলছে হ্যাঁ হবে। সো এই যে নানা রকম কথাবার্তা ওর তো কানে যাচ্ছেই, ওকে ব্যালেন্স করতে হবে এবং ওকে মাথায় রাখতে হবে যে আজকে সূর্যবংশীকে আমরা চিনি বিকজ অফ হিজ ক্রিকেট পারফরমেন্স। ও ক্রিকেটার, রেগুলার পারফরমেন্স করছে, তাই ওকে আমরা চিনি। কালকে পারফরমেন্স করা বন্ধ করে দিলে পরশুদিন মানুষ ভুলে যাবে। মানুষের এখন মেমোরি এত শর্ট, কারণ প্রত্যেক দিন এত রকম ঘটনা ঘটছে যে মানুষের পক্ষে সম্ভব নয় যে আজকের ঘটনাকে কালকে মনে রাখা। তো যার জন্যে আমাকে যদি মানুষের কাছে মানুষকে মনে রাখাতে হয়, তাহলে আমাকে রোজ পারফরমেন্স করতে হবে, একদমই। উইচ ইজ নট পসিবল অলসো অ্যাট দ্য সেম টাইম। বাট পারফরমেন্সটা যেন একটা তারপরে 10টা ম্যাচে গিয়ে পারফরমেন্স করলাম তা যেন না হয়, 2-3টে ম্যাচের মধ্যেই পারফরমেন্স করে যেতে হবে। এবং সারা ওয়ার্ল্ড স্পোর্টসেই রেগুলার পারফরমেন্সের ব্যাপার আছে। আজকে মেসি হোক, রোনাল্ডো হোক, কি আলকারাজ হোক টেনিসে, সিনার হোক, একটা গ্র্যান্ড স্ল্যাম মিস করছে, একটা ম্যাচে বাজে খেলছে, মানুষ ট্রোল করতে আরম্ভ করছে। কিছুদিন বাদে কিছুদিন যদি হয়ে যায় তখন মানুষ ভুলতে আরম্ভ করবে, মানুষ তখন নতুন কাউকে ভাববে, নতুন কোনো প্লেয়ারের কথা ভাববে। তো ন্যাচারালি সেই জন্যে এমনিতেও খেলাধুলার লাইফও একটু কমে গেছে। অনেক ছোট বয়সে খেলাধুলায় বাচ্চারা এসে যাচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, আবার বার্ন আউটও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে যে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে পারফরমেন্স স্পিক্স, পারফরমেন্স করতেই হবে। সুতরাং সেটা যদি না করতে পারো তাহলে উইল বি আউট অফ দ্য ট্র্যাক। আপনি তো খুব লম্বা সময় ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে অ্যাটাচড, তো এই যে দীর্ঘ সময়টা যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা ঠিক কী কী ক্ষেত্রে এসছে এবং কতটা? আমি সবসময় মনে করি যে পরিবর্তন সবসময় ভালো। তাকে বলা যেতে পারে যে ওয়েলকাম করা উচিত। তারপরে দেখার দরকার আছে যে যে পরিবর্তনটা হলো সেটা ভালো না খারাপ বা মাঝামাঝি, হোয়াট এভার ইট ইজ, কিন্তু পরিবর্তনকে, চেঞ্জকে সবসময় ওয়েলকাম করার দরকার আছে বলে আমি মনে করি পার্সোনালি। এবং অবশ্যই ভারতীয় ক্রিকেটে বিশাল চেঞ্জ চোখের সামনে দেখলাম। টেস্ট ক্রিকেট থেকে ওয়ানডে ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ, তারপরে টি-20, টি-20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতা 83, যেটা আমরা সবসময় মনে করি যে ইন্ডিয়ান ক্রিকেটকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে 83 ওয়ার্ল্ড কাপ। তার পরবর্তীকালে আমরা জিতেছি 85-এ, আমরা অস্ট্রেলিয়াতে জিতেছি বেনসন হেজেস। তারপরে টি-20s, আবার 2011-এ ওয়ার্ল্ড কাপ। তো এই যে চেঞ্জটা, এটা কিন্তু শুধু প্লেয়ারদের চেঞ্জ না, প্লেয়ার, আমাদের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, আমাদের নিজের অ্যাসোসিয়েশনস, প্রত্যেক জায়গাতেই এই চেঞ্জ হয়েছে আর কি। এবং সেই চেঞ্জটা আমার সবসময় মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে ভালোর দিকে হয়েছে। তবে সবসময় সব জিনিসেরই আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু আজকে ইন্ডিয়ান ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, ইন্ডিয়ান প্লেয়ার্সরা যেরকমভাবে ক্রিকেট খেলছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার, সেটা রঞ্জি ট্রফি, টুর্নামেন্টস অনেক বেড়েছে, বিসিসিআই পুরো ব্যাপারগুলো দেখছে। এবং সবচেয়ে বড় কথা, আমি তো এতক্ষণ ধরে ছেলেদের কথা বলছি, মেয়েদের ক্রিকেট একটা সময় কিছুই ছিল না, কিন্তু সেই সময় আমি বেশ কিছু ওমেন্স ক্রিকেটারকে জানি যারা সত্যিকারের কষ্ট করে এসছে। আমি ঝুলনেরও আগের কথা বলছি, পরবর্তীকালে ঝুলন এসছে। ঝুলনকে দেখে তো আমি মনে করি দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ফর বেঙ্গল। মানে আমি সবার থেকে উপরে ওকে রাখি। মানে ও যেভাবে কষ্ট করে সেই চাকদা থেকে, মানে ওখান থেকে এসে কলকাতায় এসে ক্রিকেট খেলেছে এবং এখান থেকে আবার ব্যাক করে গেছে। সবচেয়ে বড় কথা কি, ক্রিকেট খেলার থেকে বড় কথা হচ্ছে যে ফেসিলিটিস। আজকে একজন মহিলা হিসেবে এখানে এসে বাথরুম নেই, টয়লেট, ছেলেদের টয়লেট, সেখানে গিয়ে চেঞ্জ করা, সেখানে নিজেকে পরিষ্কার করা,
সমস্ত কিছু একটা মেয়ে হিসেবে এবং দিনের পর দিন করেছে, আনবিলিভেবল আনবিলিভেবল অ্যাবসলিউটলি। আমি মনে করি দ্য গ্রেটেস্ট ক্রিকেটার বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড। এবং পরবর্তীকালে এখন বেঙ্গল যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে, ওমেন্স ক্রিকেট, অনেক মেয়েরা এখন আসছে। মাঝখানে যে আমাদের এই ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হলাম, এটা একটা বিগ বুস্ট অ্যাকচুয়ালি। সেই কথা বলতে আমাকে আমাকে আমি বলছি, তা বলতে বাধ্য হচ্ছি যে ওয়ার্ল্ড কাপ আগে আমি অতটা মেয়েদের ক্রিকেট দেখতাম না, কেন জানি না, মূলত মেয়েদের ক্রিকেট আর কি। কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখার পরে পার্টিকুলারলি জেমাইমার ওই সেমিফাইনাল 100, ফাইনালে ব্রিলিয়ান্ট ব্যাটিং হার্মির, তারপরে আমাদের রিচা, এ সবাই আর কি বোলিং, তারপরে আমার মনে হয়েছে যে আনবিলিভেবল, এদের গেম মিস করার কোনো জায়গা নেই। এবং যখনই খেলা হয়, যদি আমি বাড়িতে থাকি তো আমি অবশ্যই টেলিভিশন অন করে এদের খেলা দেখি। আনফর্চুনেট ঝুলনের যে দৌড়টা, সেই দৌড়টার সময় এতটা ছিল না, বাট ঝুলনও দুর্ধর্ষ ক্রিকেট খেলেছে। এবং আমরা ওর লর্ডসে ওর লাস্ট ম্যাচ দেখেছি, অনেক বিদেশে ওর ম্যাচ দেখেছি, ইন্ডিয়াতে দেখেছি, ঝুলনের দেখেছি, তারপর আমাদের ইন্ডিয়া ক্যাপ্টেন তামিলনাড়ু, তো সবারই খেলা দেখেছি এবং এখন দেখছি রেগুলার। এবং সবচেয়ে বড় কথা কি, আমি যেহেতু টেনিস প্রচণ্ড পছন্দ করি, আমি যে ওমেন্স টেনিস আমি দেখি, তো কাইন্ড অফ পাওয়ার এখন আজকের দিনে একটা মেয়ে টেনিস প্লেয়ার যেভাবে পাওয়ার জেনারেট করছে, আজকে আমাদের ওমেন্স ক্রিকেটাররা যেভাবে ছয় মারছে, আমার লাইফে আমি হার্ডলি বোধহয় গুনে 2-4টে ছয় মেরেছি, অ্যান্ড সেই ছয়গুলো হয়তো রোপের একটু পরে গিয়ে পড়েছে। এখনকার মেয়েরা ছয় মারছে, গ্যালারিতে গিয়ে বল করছে। তো যে লেভেল অফ প্র্যাকটিস, যে লেভেল অফ ফিটনেস, যে লেভেল অফ স্ট্রেংথ, যে লেভেল অফ মাইন্ড ডিসিপ্লিন, আনবিলিভেবল। মেয়েরা এখন একটা অন্য লেভেলে ক্রিকেট খেলছে। তো সেই জন্য বলছি যে এই চেঞ্জটা সবসময় ভালোর দিকেই গেছে। হয়তো বা আমরা সবসময় বলতে পারি যে আরও বেটার হতে পারতো, কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়া যে জায়গায় আছে এবং বোর্ড যেভাবে কাজ করছে, হ্যাটস অফ। মেয়েদের ক্রিকেটে এই যে একটা উন্নতির জায়গাটা বা ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সব কিছু, সেটা এতটা দেরিতে এলো কেন? অ্যাকচুয়ালি কী হয়েছে, বোর্ডের একটা যে কোনো জিনিস, একটা সারা ইন্ডিয়াতে মহিলাদের টুর্নামেন্ট রান করতে গেলে যে স্পন্সর্স, যে টেলিভিশন রাইটস, যা যা দরকার, টাকা ছাড়া তো কিছু হবে না, ফান্ড দরকার। তো বোর্ডের ফান্ডটা আসা আরম্ভ করেছে আইপিএল থেকে। তার আগে তো বোর্ড বিশাল কিছু করেনি, যার ফলে বোর্ডের বিশাল টাকা ছিল। তার আগে আমার মনে আছে ওয়ার্ল্ড কাপ, আইপিএলের একটু আগে বলছি, তার আগে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ করেছে, যেটা রিলায়েন্স ওয়ার্ল্ড কাপ এবং এমআরএফ, কয়েকটা ওয়ার্ল্ড কাপ করেছে, তাতে বোর্ড প্রচুর টাকা রোজগার করেছে। তারপরে বাংলাদেশে একটা টুর্নামেন্ট হয়েছে মানে ইন্টারন্যাশনাল লেভেলে, মানে একটু মানে সবগুলো আমার মনে পড়ছে না, পরপর বলতে পারছি না এই মুহূর্তে, বাট সেখান থেকে একটা ফান্ড জেনারেট করেছে। কিন্তু অ্যাকচুয়াল ফান্ডটা এসছে হচ্ছে আইপিএল থেকে স্টার্ট হয়েছে আর কি। তো আমাদের যাবতীয় চেঞ্জগুলো ফর দ্য বেটার এবার আইপিএলের পর থেকে। তো এটা সবসময় আমরা জানি যে মানি ড্রাইভস। তো সেক্ষেত্রে আমার হাতে যদি টাকা থাকে তখনই আমি সব জায়গায় কাজ করতে পারবো। আজকে ওমেন্স ক্রিকেটাররা ভাবা যায়, মেন্স ক্রিকেটাররা যে টাকা পায় ওমেন্স ক্রিকেটাররা সেম টাকা পাচ্ছে, ম্যাচ মানি। হ্যাঁ, এটা কোনোদিন ভাবা হয়েছিল? মেন্স ক্রিকেটাররা যে ফেসিলিটিস যা পায় ওমেন্স ক্রিকেটার দ্য সেম পাচ্ছে, কম বেশির কিছু ব্যাপার নেই। তো এই জিনিসটা সম্ভব হয়েছে বোর্ড কাছে, বোর্ডের কর্পাসে টাকা এসছে বলে। এটা যতদিন ছিল না, যারা তার আগে খেলেছে তারা এই জায়গাটা থেকে বঞ্চিত হয়েছে। আমরা যদি আমাদের কথাই বলি, আমরা রঞ্জি ট্রফি শুনলে হাসবেন, আমরা যখন রঞ্জি ট্রফি খেলছি তখন আমাদের আমি ম্যাক্সিমামটা যে দেখেছি, আমি 78 থেকে খেলেছি 92 93 পর্যন্ত, আমি বলছি 89 90 92 ওই সময়
উই ইউজ টু গেট 75 রুপিস, ঠিক আছে? 15 জন প্লেয়ার, 75 টাকা করে আমরা পেতাম। 75 টাকার মধ্যে আবার 10 টাকা করে আমরা দিতাম হচ্ছে ওই আমাদের মাঠের মালিদের। তো অ্যাকচুয়ালি মাঠের মালি পেত 150 টাকা, আর আমরা পেতাম 65 টাকা সেই অর্থে আর কি। সেই জায়গায় এখন রঞ্জি ট্রফি, ফার্স্ট ক্লাস ক্রিকেট সব খেললে একটা ভালো লামসাম অ্যামাউন্ট পাওয়া যায়। এতে দুটো জিনিস হয়েছে। আগে যেটা হতো, ম্যাক্সিমাম ক্রিকেটার, যেহেতু আমরা ক্রিকেট থেকে খুব বেশি রোজগার করতে পারিনি, তো আমাদের একটা জবের দরকার ছিল। তো ম্যাক্সিমাম ক্রিকেটার্সরা যারা বিভিন্ন ব্যাংকস, কর্পোরেটস, তারপরে ফুড কর্পোরেশন, নানান অর্গানাইজেশন ছিল যারা ক্রিকেট টিম করতো এবং ক্রিকেটারদের জব অফার করতো। তো ন্যাচারালি তখন কি হতো, একটা জব দরকার ছিল এবং ওই সেখানে জব করতাম। এবং ওই জব করতে করতে, ক্রিকেটে তো পয়সা খুব একটা ছিল না, তো আমরা ক্রিকেট খেলতাম, কিন্তু আমাদের জবটা সিকিউর ছিল। নাও বিসিসিআই একটা জিনিস ভাবলো যে যদি, আর সবসময় এরকমও হয় যে যারা জব করছে তাদের সবসময় ছাড়ে না, তাদের একটা সময় পর্যন্ত থাকতে হয়। তো আমার তো প্র্যাকটিস আছে, আমাকে দুবেলা প্র্যাকটিসে যেতে হবে, সকালে ট্রেনিং করতে হবে। তাহলে আমি জব করলে আমি তো একটা প্রফেশনাল ক্রিকেটারের মতো করতে পারবো না। তো বিসিসিআইও সেটা বুঝেছিল এবং তার জন্য কী হয়েছিল, টাকার অঙ্কটা অনেক বাড়িয়ে দিয়েছিল, যাতে একটা বছর আমি যদি ক্রিকেট খেলি তাহলে আমি একটা ভালো লামসাম অ্যামাউন্ট পাবো, এবং সেটা বাড়তে থাকে। এবং আজকের দিনে কিন্তু প্লেয়াররা খুব একটা জব ওরিয়েন্টেড নয়। একটা জব পেলাম কি পেলাম না এই নিয়ে ক্রিকেটাররা এখন আর চিন্তা নেই, কারণ তারা জানে একটা বছর যদি আমি ভালো মতো খেলতে পারি, আমি কম করে হলেও 30 থেকে 40 লাখ টাকা রোজগার করতে পারবো, শুধু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেললে তো ইন ক্রোর্স, আইপিএল খেললে তো ক্রোর্সের ব্যাপার রয়েছে। কিন্তু এমনি খেললেও তারা আজকে তাদের ফ্যামিলি বা তারা, মানে আমাকে তো রোজগার করতে হবে, তা নাহলে আমি আমার নেক্সট লাইফটা যেটা এরপরে আসবে, বিয়ে করা, তারপরে ফ্যামিলি, তো সেটা আমি কি করে লিড করব? আর শুধু তো করলে হবে না, যখন আমি ক্রিকেট খেলছি তখন আমি একটা বেটার লাইফ লিড করছি। সাডেনলি সেইখান থেকে আমি ড্রপ হতে পারি না। হ্যাঁ, সাডেনলি আমি রেগুলার গাড়ি চড়ি, এবার যখন ক্রিকেট থাকবে না তখন আমি মোটর বাইক করে যাবো, এটা তো হতে পারে না, আমাকে তো মেনটেন করতে হবে। তো যাতে যেটা মেনটেন করতে গেলে তার জন্য দরকার ব্যাংক ব্যালেন্স। তো সেইটা আজকে ছেলেরা সেই দিকে ওদের চিন্তা নেই, ওরা তাহলে কী করছে, 100% ক্রিকেটের দিকে মন দিতে পারছে, যেটা আমাদের সময় আমরা 100% দিতে পারতাম না। যারা জব করছে তাদের একটা জব, সকালবেলা অফিস যেতে হবে, হয়তো 1:30-2টো পর্যন্ত সেখানে থাকতে হয়, তারপরে সে বেরিয়ে গিয়ে হয়তো প্র্যাকটিস করছে। তো ওটা একটা 50-50 হয়ে যেত। কিন্তু আজকের দিনে সেই প্রবলেমটা নেই। আগেকার দিনে ক্রিকেটটাকে প্রফেশন হিসাবে নেওয়া যেতে পারতো না। ক্রিকেটটা আমরা ভালোবাসি তাই আমরা খেলেছি, কিন্তু আজকের দিনে ক্রিকেটকে প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে। যে আমি যদি আইপিএলের চেষ্টা করি, যদি আইপিএলে আমি ঢুকতে পারি, তো আই এম থ্রু। আচ্ছা, একটু অনুপ্রশ্ন করি। শুরুর থেকেই যেটা আমরা শুনলাম যে আপনি কিন্তু অনেক রকম খেলাধুলোতে ইন্টারেস্টেড, সারাদিন খেলার মধ্যে থাকেন। এখনও অবধি ভারত হোক বা বাংলায় হোক, ক্রিকেটে যতটা জায়গা তৈরি হয়েছে, অন্যান্য খেলাগুলো, সেটা ফুটবল হোক, জিমন্যাস্টিক হোক, ইভেন রক ক্লাইম্বিং, মাউন্টেন ক্লাইম্বিং, রিসেন্ট পিয়ারিদিরও বক্তব্য আমরা দেখলাম, সেইখানে এই জায়গাটা কেন তৈরি হচ্ছে না? এটা একদম মানে ইটস এ $1,000,000 কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমাকে অনেকে করেছে এবং আমি উত্তরও দিয়েছি। এটা খুব আনফর্চুনেট, কারণ আজকে ক্রিকেটের যে রমরমা, আজকে ক্রিকেটাররা যেভাবে লাইফ লিড করে, তার থেকে বেটার প্লেয়ার হয়ে হয়তো অন্য ডিসিপ্লিনে, সেটা ফুটবলে এখন তবু খানিকটা পয়সা এসছে, বাট অন্যান্য যে ডিসিপ্লিনগুলো আছে, আজকে ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, টেনিস হোক, টেনিস তো ভেরি এক্সপেন্সিভ টেনিস, বিদেশে কোচিং ছাড়া হবে না, আর সেই কোচিং মানে অসম্ভব এক্সপেন্সিভ কোচিং। বা অন্যান্য খেলাধুলায় সেই ধরনের স্পন্সর, সেই ধরনের ইন্টারেস্ট গ্রো করছে না মানুষের মধ্যে। মানুষ শুধু একই জিনিস, তেন্ডুলকার, বিরাট কোহলি, সূর্যবংশী, এই দিকে চলেছে। কিন্তু অন্যান্য যে খেলাধুলাগুলো আছে সেদিকে মানুষ এমনি আছে, এমনি গভর্নমেন্টের হয়তো অনুদান পায়, অর্গানাইজেশন আছে, কিন্তু সেগুলো কিভাবে চলছে,
কেমনভাবে চলছে, কারা চালাচ্ছে, আমার মনে হয় না মানুষ জানে। মানুষের যদি 10টা লোককে আমি জিজ্ঞেস করি, 9টা লোক বলতে পারবে না, 9টা কি 10টাই বলতে পারবে না যে কারা এই অর্গানাইজেশনগুলো চালাচ্ছে। এবং এটা খুব আনফর্চুনেট যে আবার বলছি যে অনেক বেটার প্লেয়ার কিন্তু তাদের লাইফস্টাইল খুবই অর্ডিনারি। তো ইন্ডিয়ার এই ব্যাপারটা মানে আমাদের গভর্নমেন্টের এই ব্যাপারটাতেও দেখার ব্যাপার আছে। প্রত্যেক স্টেট গভর্নমেন্টের এই ব্যাপারে দেখার দরকার যে এই খেলাধুলোগুলোকে কী করে আরও বেটার করা যেতে পারে। এবং ট্যালেন্ট প্রচুর আছে। বেশ। আমরা শুধু তো ক্রিকেটের ট্যালেন্ট দেখি, অন্যান্য খেলাও প্রচুর ট্যালেন্ট আছে, মানে ব্রিলিয়ান্ট ট্যালেন্টস। কিন্তু ওই ব্যাপারটা একই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে ওদের ওই প্রফেশনের রিস্কটা নিতে পারছে না। একটা সময়ের পরে বাবা মা বলছে দরকার নেই, তুমি পড়াশোনা করো, চাকরির দরকার আছে, বা তুমি বিজনেস, বা তুমি বিদেশ যাও ভালো পড়াশোনা হলে, খেলাধুলায় বাবা ঢুকো না, কারণ ওখানে ঢুকলে তোমার লাইফ শেষ। তুমি যদি না একদম টপে যেতে পারো, আর সেই টপটা কোথায় তার কোনো শেষ নেই। আরেকটা প্রবলেম যেটা আজকে আন্ডার 16 আমাদের বেঙ্গল টিম যখন ট্যুর করে, তার সঙ্গে 6জন থেকে 7জন সাপোর্ট স্টাফ থাকে, ম্যাশিওর থাকে, ফিজিও থাকে, ট্রেনার থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে, কোচ থাকে, মানে 6জন 7জনের একটা সাপোর্ট স্টাফ ওই প্লেয়ারদের সঙ্গে যাচ্ছে আসছে এবং সারা বছর তাদেরকে লুক আফটার করছে। কারো কোনো ইনজুরি হচ্ছে কি না, কারো বেশি বোলিং হয়ে গেল তাকে মাসাজ দিচ্ছে, নানা রকম আছে। আজকে একটা ইন্ডিভিজুয়াল গেমে, আজকে সে একটা ব্যাডমিন্টন বা একটা টেনিস বা একটা টেবিল টেনিস প্লেয়ারের পক্ষে সম্ভব? গভর্নমেন্ট যদি না তাকে সাহায্য করে, আজকে সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সে অটোনোমাস বডি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কোথা থেকে এত তার কর্পোরেশন এত টাকা কোথা থেকে আসে না? আইপিএল বা অন্যান্য জিনিসের মানে অন্যান্য খেলাধুলার লাভ্যাংশ থেকে আসে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে কিন্তু বেঙ্গলকে কিন্তু দৌড়াতে হয় না স্পন্সরের জন্যে বা কোনো কিছুর জন্যে যে আমার কাছে ফান্ডে টাকা নেই, তোমায় টাকা দাও তবে আমার প্লেয়ারদের খেলা চলবে। বিকজ বোর্ড থেকে টাকা আসে, সো আমি ঘরে বসে বসে কোটি কোটি টাকা পাচ্ছি, তো ন্যাচারালি আমি এসব করতেই পারি। কিন্তু অন্যান্য অর্গানাইজেশন যাদের না আছে স্পন্সর, না আছে কিছু, শুধু গভর্নমেন্ট থেকে যে অনুদান আসে সেইটার উপর ডিপেন্ড করে তাদের চলতে হয়। ফলে কী হচ্ছে, প্লেয়াররা রিস্ক নিতে পারছে না। আজকে খেলতে গিয়ে একটা প্লেয়ারের যদি একটা হাঁটু বা যে কোনো এমন একটা জায়গায় লাগলো যেটা হয়তো 3 মাসে বসে থাকবে, প্লাস তার মেডিকেল এক্সপেন্সেস হয়তো দেখা যাবে 4-5 লক্ষ টাকা। আজকালকার দিনে 4-5 লক্ষ টাকা কোনো বড় ব্যাপার নয়। হয়তো তার ইন্স্যুরেন্স সেরম নেই। আমি তো দেখেছি খুবই মিডল ক্লাস, লো মিডল ক্লাস থেকে সব আসে। আমি যখন স্টেট ব্যাংকে, আমি অবশ্য রিটায়ার্ড, স্টেট ব্যাংকের আমি এলএইচওতে গঙ্গার কাছে যে ব্রাঞ্চ, আমি ওখানে পোস্টেড ছিলাম। আমি রোজ এই 12টা 12:30টার সময় দেখতাম ট্রেন থেকে সব নেমে সমস্ত ময়দানে আসছে ছেলেরা, মেয়েরা, সমস্ত একটা করে ব্যাগ নিয়ে তারা আসছে। কেউ হয়তো বাস্কেটবল টেন্টে ঢুকছে, কেউ হয়তো ভলিবল টেন্টে ঢুকছে, কেউ হয়তো হকি খেলবার জন্য যাচ্ছে। বাট আমি দেখে বুঝতে পারতাম যে খেলছে, কিন্তু কালকে যদি ওর কোনো ইনজুরি হয়ে যায় ওকে দেখার কেউ নেই। কোথায় ডিস্ট্রিক্ট থেকে ট্রেনে করে এসে তারপরে লঞ্চ চেঞ্জ করে মানে গঙ্গা পার হয়ে তারপরে হেঁটে ময়দানে কার কোথায় টেন্ট আছে সেখানে যাচ্ছে। ক্রিকেটারদের তো এই প্রবলেম নেই, ওরা তো রাজার মতো আছে। তো আমার যেটা গভর্নমেন্টের কাছেও আমার ডেফিনেটলি এটা বলার যে অন্যান্য যে খেলাধুলাগুলো আছে সেই খেলাধুলাগুলোকে দেখার দরকার রয়েছে, ভীষণভাবে দরকার রয়েছে। কারণ তা না হলে কী হবে, আমি নিজে ক্রিকেটার বাট স্টিল বলছি, শুধু ক্রিকেট 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 হলে হবে না, অন্যান্য খেলাধুলা। কারণ আমরা ছোটোবেলায় সব খেলা খেলেছি, সব খেলা আমাদের ভালো লাগতো, প্রত্যেকটা খেলার আলাদা আলাদা একটা মজা আছে। আমি আজকের দিনে যে টেনিস খেলি তার মধ্যে প্রচণ্ড মজা পাই। এরকম নয় যে শুধু ক্রিকেট খেলেই মজা পেয়েছি, অন্যান্য খেলা থেকেও মজা পাই। তো এই খেলাগুলোকে দেখার দরকার আছে, আরও বেশি করে কোর্ট, আরও বেশি করে ইনডোর করা, যাতে ব্যাডমিন্টন খেলতে পারে। ভেরি আনফর্চুনেট, কয়েক বছর আগে সাইতে ব্যাডমিন্টনের কোর্ট টোর্ট সমস্ত ছিল। হঠাৎ করে একদিন শুনলাম যে সাই থেকে ব্যাডমিন্টন উঠে গেছে এবং ওইখানে জিমনাস্টিক্স এসে গেছে। জিমনাস্টিক্স আগেও ছিল, তো বেঙ্গল থেকে একটা সায়ের মতো জায়গা থেকে ব্যাডমিন্টনটাই উঠে গেল। অথচ সেই সময়
আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে সব কিছু, কেউ কিচ্ছু করতে পারলো না। এটা তো একটা আনফর্চুনেট ব্যাপার না। আজকে সাইতে যদি টেনিস থাকে, মানে ব্যাডমিন্টনের কথা বলছি, কত বাচ্চা এসে খেলতে পারে, বাট সেটা বন্ধ হয়ে গেল। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে দেখার ভীষণভাবে দরকার আছে। আশা করব যে নেক্সট 5 ইয়ার্স টাইম, কারণ নতুন সরকার এসছে, তার হাতে 5 বছর তো অবশ্যই আছে, তারপরে তো 10 বছরের প্রশ্ন। বাট ফার্স্ট 5 ইয়ার্সে আমি চাই আমাদের অনারেবল মিনিস্টার যিনি রয়েছেন ডক্টর খাঁ, আমি চাইবো যে উনি এই ব্যাপারগুলো দেখুন। ওভারঅল আরও বেটার হতে হবে, বিকজ স্কাই ইজ দ্য লিমিট, কোনো শেষ নেই কিছু। আজকে মেসি আছে, কালকে অন্য কেউ আসবে, আজকে রোনাল্ডো আছে, কালকে অন্য কেউ আসবে, কিন্তু খেলা বেটার হতে হবে আর কি। একদিন তেন্ডুলকার ছিল, বিরাট কোহলি ছিল, আজকে সূর্যবংশী এসে গেছে, আরও একজন কেউ আসবে এর পরে, তো থেমে থাকলে চলবে না। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা করব, পর্দার ওপার থেকে যে সমস্ত বাংলার যে ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা যারা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছে, যারা ভাবছে ওই জগতে পা বাড়াবে, তাদের জন্য আপনি কি বলবেন? ফার্স্ট থিং যেটা আমি সবসময় বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন। জীবনে ডিসিপ্লিন হওয়া ভীষণ ভীষণ দরকার, এবং ডিসিপ্লিন কিন্তু বড় হয়ে হওয়া যায় না, ছোটোবেলা থেকে। ছোটোবেলা থেকে তুমি নিজেকে ভাবো, যদি তোমাকে ক্রিকেট, ফুটবল, হোয়াট এভার ইট ইজ, স্পোর্টসে যদি আসতে হয়, ডিসিপ্লিন হতে হবে, এবং তোমাকে তোমার রুটিন তৈরি করতে হবে যে তুমি সারা দিনে পড়াশোনাটায় কিন্তু নজর দিতে হবে। আমি বলছি না শুধু খেললে হবে না, পড়াশোনা নজর দিতে হবে, পড়াশোনার দিকে নজর, ওটা কিন্তু প্রায়োরিটি ফার্স্ট। কিন্তু জীবনে যদি কোনো কারণে তুমি খেলাধুলায় ফেল করো, পড়াশোনা কিন্তু তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে। সো পড়াশোনা করে বাকিটুকু সময় তুমি খেলাধুলার পেছনে দাও, এবং তোমার যেটা ভাল লাগে, যে খেলাটা তোমার ভাল লাগে, সেই খেলাতে তুমি কনসেন্ট্রেট করো, এবং লাইফে ডিসিপ্লিন হও। ডিসিপ্লিন, ডেডিকেশান, ডিভোশান, অনেক বড় বড় কথা আছে, এখন ওগুলো বোঝাতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু ডিসিপ্লিনটা আমি আগে তুমি বুঝিয়ে দিতে পারি যে তুমি তোমার লাইফের এই যে 24 ঘন্টা তোমার জন্য আছে, লাইফের না, প্রত্যেক দিনের 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে তুমি ভাগ করে নাও যে তুমি কোন সময়টা কোন জায়গায় কি করবে। কোন সময়টা তুমি পড়াশোনা করবে, কোন সময় তুমি স্কুলে যাবে, কোন সময় তুমি লাঞ্চ করবে, কোন সময় তুমি ঘুমাবে, তোমার ঘুমানো খুব দরকার, তোমার রেস্ট দরকার, এবং তার বাইরে কতটুকু সময় আছে যে সময়টা তুমি তোমার স্কিল ডেভেলপ করবে। ওকে, স্কিল ডেভেলপমেন্ট, মেন্টাল ডিসিপ্লিন। শুধু ডিসিপ্লিন মানে এই নয় যে আমি শুধু কোন সময় ঘুমাবো আর কোন সময় খাবো। মেন্টাল ডিসিপ্লিন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোনটা করব আর কোনটা করব না। এই যে আমি ম্যাক্সিমাম সময় দেখি বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইলে কত সময় নষ্ট হয়, আর সেই সময়টা কিন্তু আমরা ফিরে পাবো না একবার। ওই সময় কিন্তু টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সুতরাং সময়টাকে নষ্ট করলে চলবে না। মোবাইল কম, বেশিরভাগ সময় পড়াশোনা, এবং যদি স্পোর্টসে আসতে চাও খেলাধুলা বা অন্য লাইফ। আমার সবসময় যে স্পোর্টসই করতে হবে তার কোনো ব্যাপার নেই। তুমি ইউ ক্যান বি এ ভেরি গুড পেন্টার, ভালো পেন্টার হতে পারো, ভালো গান করতে পারো, ভালো বাজনা বাজাতে পারো, যাই করো, ডিসিপ্লিন হও, এবং মাথায় রাখো যে তোমাকে ওই জিনিসটাতে ভালো হতে গেলে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক দরকার। তখন তোমার মনে হবে যে যেটুকু টাইম তোমার কাছে বেঁচে আছে ঘুমোনো, খাওয়া এবং পড়াশোনার বাইরে, সেটা মনে হবে যেন কম। তো সুতরাং হার্ডওয়ার্ক প্রচুর করতে হবে যে কোনো জিনিসে স্পেশালাইজড হতে গেলে, এবং খেলাধুলা তো রয়েছেই। ভালো প্লেয়ার হতে গেলে কিন্তু হার্ডওয়ার্কের খুব দরকার। সো আই উইশ অল দ্য বেস্ট টু অল অফ ইউ। যারা বাচ্চারা শুনছো, দেখছো এবং শুনছো, তো এই কটা জিনিস মাথায় রাখো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, এত ব্যস্ত শিডিউলের মধ্যে না, না, থেকে কিছু ব্যস্ত না। আমাদের এতটা সময় দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, এত গঠনমূলক আলোচনা হলো, যে আলোচনাটা বোধহয় খেলোয়াড়দের পাশাপাশি আমাদের সাধারণ মানুষদের জানাটা ভীষণ দরকার। কারণ আমাদের খেলোয়াড়রা আমাদের সম্পদ, তাই কোথাও গিয়ে খেলোয়াড়দের উন্নয়নের জন্য, তাদের ভালোর জন্য আর্জি জানানোর সময় বোধহয় আমাদেরও এসছে। তারা কিন্তু দিনের শেষে দেশের হয়ে পরিচয় দেন, দেশের নাম উজ্জ্বল করেন, আর দেশটা আমাদেরও।
এই খেলোয়াড়রা আমাদের সম্পদ। আবারও বলছি, এত সুন্দর আলোচনার পরে খুব কিছু উপসংহার মানায় না, শুধু এটাই বলবো। তাই এবার আমাদেরও আর্জি জানানোর সময় এসছে। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।